এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছে আয়করে ছাড় নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। করোনা চিকিৎসায় খরচ হলে ছাড় আয়করে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের। করোনায় 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য করের আওতায় থাকবে না। ছাড় পাবে করোনা চিকিৎসা বা মৃত্যুতে পাশে দাঁড়ানো সংস্থাও। শুক্রবার জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর। There is income tax concession for payments towards COVID-19 treatment or death. Amount paid for the medical treatment to an employee by an employer or to any person by any other person on account of the treatment of COVID for the financial year 1920 and subsequent year would not be taxed in the hands of the employee or any person receiving the benefit. Ex gratia payment by an employer to an employee's family or by any person to any other person's family on the death of the employee or any other person on the account of COVID for the financial year 1920 or subsequent year would be exempt from tax. Ex gratia payment from any other person is to be restricted to rupees 10 lakh. আমরা শুনলাম অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য। আমরা কথা বলবো, প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ ঘোষাল। অভিজিৎ, জানতে চাইবো যে এই সিদ্ধান্তের পর চিকিৎসা ক্ষেত্রে কতটা সুবিধা হবে? দেখো, সুবিধা বলতে নিশ্চয়ই সুবিধা হবে, এটা একটা বড় ঘোষণা। তবে একটা জিনিস তোমাকে বলি যে 10 লক্ষ টাকা পর্যন্ত যে ছাড়টা, সেটা কিন্তু বলা হচ্ছে যদি কোনো মানুষ মানে কারোর শুভানুধ্যায়ী তাকে দেন চিকিৎসার জন্য। এটা যদি নিয়োগকর্তা কোনো কোম্পানি দেয় তাহলে কিন্তু তাদের কোনো ঊর্ধ্বসীমা নেই, সেক্ষেত্রে কিন্তু সেটা লিমিটলেস। একেবারে পরিষ্কার করে বলা রয়েছে, যে স্টেটমেন্টটা প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে, দ্য এক্সাম্পশন শ্যাল বি অ্যালাউড উইদাউট এনি লিমিট ফর দ্য অ্যামাউন্ট রিসিভড ফ্রম দ্য এমপ্লয়ার and the exemption shall be limited to rupees 10 lakh in aggregate if received from a well wisher. ফলে বুঝতেই পারছো এটা একটা বড় ঘোষণা। মানে আমার যদি অসুখ করে, আমি যদি করোনায় পড়ি, আমাকে যদি চিকিৎসা করতে হয়, তাহলে আমার চিকিৎসা খরচ তো হলোই, তার উপরে যদি আমি যে টাকাটা পাচ্ছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি নিয়োগকর্তা সংস্থার কাছ থেকে, তার উপরে যদি আমাকে তার উপর আয়কর দিতে হয়, সেটা মানে গোদের ওপর বিষ পোড়া বলা ভালো, তার থেকে মরার ওপর খাটার ঘা বলতে পারো। এবং এই ক্ষেত্রে এবং এটা যেহেতু গত বছর ইনকাম আয়কর আমাদের ট্যাক্স রিটার্ন করার টাইম চলে আসছে, ফাইল করার, গত বছরের উপর প্রযোজ্য, এবছরের উপরের প্রযোজ্য, এবং আমরা চাইবো যত দ্রুত এই রোগ মুক্তি ঘটে। কিন্তু যতদিন এটা চলবে, এই ঘোষণা থেকে পরিষ্কার, এই রোগের প্রকোপ যতদিন থাকবে, এই কর ছাড়ও এর উপরে মিলবে। এই ধরনের টাকা পেলে আপনার অ্যাকাউন্টে যদি সেই টাকা থাকে, সেই টাকার উপরে আপনাকে কর দিতে হবে না। এটা অত্যন্ত বড় একটা ঘোষণা এবং ডেফিনিটলি আগামী দিনে রোগীরা টাকা যেতেও সুবিধা হবে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিল মানি নাইনের এডিটর অভিজিৎ ঘোষাল। তবে তার পাশাপাশি এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, গিয়েছিলেন ভুয়ো ভ্যাকসিন নিয়ে নালিশ জানাতে, কিন্তু সেখানে গিয়ে উল্টে শুনতে হলো অনুরোধ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অনুরোধ, কেন্দ্রকে বলুন না আরো ভ্যাকসিন দিতে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত 2 কোটির মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে রাজ্য সরকার 17 লক্ষ ভ্যাকসিন কিনেছেন, কোভিশিল্ড আর কোভ্যাক্সিন। বাকি 1,83,00,000 ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিয়েছে, অন্য রাজ্যগুলোর মতো এখানে দিয়েছে। তার সচিব বলেছে, যেহেতু আমরা কেন্দ্রের শাসক দলের সঙ্গে যুক্ত বিধায়ক সাংসদ, আমরা যেন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করি এখানে আরও বেশি করে পাঠায়, এবং তাদের প্রতিদিন 5 লক্ষ পর্যন্ত দেওয়ার অভিজ্ঞতা আছে। 10 লক্ষ পর্যন্ত ভ্যাকসিন তারা দিতে পারবেন, এটা তারা বলেছেন। সেক্ষেত্রে আমরা গঠনমূলক সহযোগিতা নিশ্চয়ই করব, আমাদের এমপিরা করবেন, সেটাও আমরা তাদেরকে বলেছি। কথা বলবো এই বিষয়ে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ, শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এক অভিযোগ নিয়ে, কিন্তু উল্টে তিনি অনুরোধ শুনলেন, বিষয়টা ঠিক কিরকম হলো? আলিমা বিরোধী দলনেতা টেবিলের এ প্রান্তে ছিলেন অভিযোগ নিয়ে। তার অভিযোগ ছিল কি না, তার অভিযোগ ছিল যে কসবা কাণ্ডে যে টিকা ভ্যাকসিন যে জালিয়াতিটা হয়েছে, সেই জালিয়াতিতে নিরপেক্ষ তদন্ত চায়, দোষীদের শাস্তি চায়। তিনি না হলে তার সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। আর কি ছিল? আজ ছিল যে বিজেপি যারা কর্মীরা, তারা পলিটিক্যাল কারণে, রাজনৈতিক পরিচয় বিজেপি হওয়ায়
অনেকে ভ্যাকসিন পাচ্ছেন না, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি গিয়েছিলেন। এবং সেক্ষেত্রে সেই অভিযোগে নিষ্পত্তি করার আশ্বাস মেলার সঙ্গে সঙ্গেই ওপার প্রান্তে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের তরফে অনুরোধ এলো। কি অনুরোধ? তিনি বললেন যে তার এখনকার যে দৈনিক পরিকাঠামো, তাতে আমাদের রাজ্যে 3 লক্ষ করে ভ্যাকসিন আসছে, প্রতিদিন 3 লক্ষ করে ভ্যাকসিন টিকাকরণ হচ্ছে, এবং সেটা রাজ্য সরকারের 5 লক্ষ করার পরিকাঠামো আছে এবং তারা 10 লক্ষ করতে পারেন, কিন্তু টিকার অভাবে তারা সেটা করতে পারছেন না। এবং টিকার অভাবে করতে পারছেন না বলেই ভবানীপুর বাদে এখন বাকি রাজ্যের সর্বত্র ইউনিভার্সাল ভ্যাকসিনেশন শুরু করা যায়নি। এই যে কথোপকথন, এই কথোপকথনের মাধ্যমে তিনি বলেন যে আপনাদের কেন্দ্রীয় এমপিরা আছেন, যেটা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এইভাবেই ভার্সনটা এসছে, বন্ধ ঘরের মধ্যে পুরো বিষয়টা হয়েছে। শুভেন্দু অধিকারী বাইরে এসে সংবাদ মাধ্যমের কাছে তার যে দাবি জানিয়েছেন যে নারায়ণ স্বরূপ নিগমের আর্জি ছিল, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের যে আর্জি ছিল যে আপনারা সেন্ট্রাল এমপি যারা আছেন তারা আপনারা গিয়ে বলুন যাতে রাজ্যকে আরও বেশি করে টিকা দেওয়া হয়। কোন সময়ে কথা বলা হলো? যখন এই বিতর্ক উঠছে যে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকা দেওয়া হচ্ছে, এমন একটা সময় যখন প্রতিনিয়ত একটা টানাপোড়েন চলছে, ভ্যাকসিন দৈরথ চলছে কেন্দ্র রাজ্য টানাপোড়েনে, সেই সময় শুভেন্দু অধিকারীকে এই কথাটা আর্জিটা জানানো হাতের কাছে পেয়ে বা টেবিলের ওপারে পেয়ে, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ এই কারণেই, কারণ কোথাও কি তাহলে মনে হয়েছে যে স্বাস্থ্য সচিবের যে শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যাকে বললে কাজ হয়, আর তিনি সেন্ট্রাল লিডারশিপে যদি তার মাধ্যমে যদি এই বিষয়গুলো যায়, তাহলে অনেক তাড়াতাড়ি রাজ্যের যে স্বাস্থ্য ভবনের যে সমস্যা আছে টিকাকরণ নিয়ে তার সমাধান হবে। ফলে কিন্তু সবটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর দাবি এবং আর্জি বন্ধ ঘরের মধ্যে হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি অন ক্যামেরা যা কথা বলেছেন তা রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে বিরোধী দলনেতা অভিযোগ নিয়ে যাচ্ছেন আর স্বাস্থ্য সচিব অনুরোধ ফিরিয়ে দিচ্ছেন। লিমা, সৌরভ, অনেক ধন্যবাদ। আমাদের নজর থাকবে যে শাসক দলের তরফ থেকে এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেওয়া হয়। তবে তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যে দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামতে শুরু করলেও নিশ্চিত কিন্তু থাকার কোনো উপায় আমাদের নেই, কারণ তৃতীয় ঢেউয়ের জোর আশঙ্কা দেখা যাচ্ছে। আবার কবে সংক্রমণ বাড়বে নাকি বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই? কেরল মহারাষ্ট্রের অঙ্কে কিন্তু উদ্বেগ বাড়ছে। তবে কি দুয়ারে তৃতীয় ঢেউ? The second wave is not yet over in our country. We have still got 75 districts which have more than 10% prevalence. দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামছে, কিন্তু তার রক্তচক্ষু থেকে পুরোপুরি রেহাই পায়নি দেশ। শুক্রবার সরাসরি বলে দিলেন আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গব। আর তার মধ্যেই কিনা নতুন করে সংক্রমণ বাড়ার প্রবণতা। তবে কি দুয়ারে তৃতীয় ঢেউ? 22শে জুন দেশেও দৈনিক আক্রান্তের সংখ্যা 42,640। 23শে জুন তা বেড়ে দাঁড়ায় 50,848-এ। 24শে জুন 54,069। 25শে জুন 51,667। আক্রান্তের সংখ্যা বাড়ার চেয়েও তাৎপর্যপূর্ণ হলেও পজিটিভিটি রেট অল্প অল্প করে হলেও বাড়ছে। সাময়িক প্রবণতা নাকি আদতে বিপদ ঘণ্টা? 22শে জুন পজিটিভিটি রেট 2.56%। 23শে জুন তা বেড়ে দাঁড়ায় 2.67%। 24শে জুন 2.91%। 25শে জুন 2.98%। আপাতত দুশ্চিন্তা মহারাষ্ট্র এবং কেরল নিয়ে। 22শে জুন মহারাষ্ট্রে সংক্রমণ কমে দাঁড়ায় 6,270। 24শে জুন সংক্রমণ 10,000-এর ওপরে। 25শে জুন সংক্রমণ 10,000 ছুঁই। 22শে জুন কেরলে সংক্রমণ কমে দাঁড়ায় 7,449-এ। তারপর 3 দিন সংক্রমণ 12,000-এর ওপরে। দেশে দ্বিতীয় ঢেউয়ের নেপথ্যে ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। জানুয়ারি মাসে যেখানে মাত্র 10% নমুনার ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছিল, মে মাসে তা বেড়ে দাঁড়ায় 51%। দেশে ডেল্টা এবং কাপ্পা মিলিয়ে 16,238টি নমুনা। 8টি রাজ্যে মোট নমুনার 50% ডেল্টা ভ্যারিয়েন্ট। পশ্চিমবঙ্গেও মোট নমুনার 50% ডেল্টা ভ্যারিয়েন্ট। এছাড়া অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং তেলেঙ্গানাতেও তাই। এরই মধ্যে নতুন দুশ্চিন্তা ডেল্টা প্লাস। কেন্দ্র জানিয়েছে এখনো পর্যন্ত 10টি রাজ্যে 48 জনের শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি মিলেছে। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। এই ভ্যারিয়েন্টই তৃতীয় ঢেউয়ের কারণ হবে। এর পক্ষে কোনো প্রমাণ এখনো নেই বলে জানিয়েছে কেন্দ্র। নজর রাখছে 28টি ল্যাবের জিনোম সিকোয়েন্সিং কনসোর্টিয়াম। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। প্রথম ঢেউয়ে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছিল 19 লক্ষ, দ্বিতীয় ঢেউয়ে 40 লক্ষ, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা 50 লক্ষ হতে পারে ধরে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কিন্তু মহারাষ্ট্রের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 782 কোটি অত্যাবশ্যকীয় ওষুধ কিনতে বাজেট, 893 কোটি নতুন ওষুধ কিনতে কিন্তু বাজেট করা হয়েছে। এছাড়াও 6.9 লক্ষ
ব্যবহার হয়েছে রেমডেসিভির 8 লক্ষ লাগবে। অক্সিজেন 60,000 মেট্রিক টন ব্যবহার হয়েছে এবং 90,000 মেট্রিক টন লাগবে। এ তো গেল অক্সিজেনের কথা। অন্যদিকে টসিলিজুম্যাব 4,000 ব্যবহার করা হয়েছে, 10,000 টসিলিজুম্যাব লাগবে। আরটিপিসিআর টেস্টের দিকে এবার নজর রাখা যাক। সেখানে 1 কোটি পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু 1.25 কোটি পরীক্ষা প্রয়োজন রয়েছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, সেখানে 70 লক্ষ খরচ হয়েছে এই টেস্টের জন্য। 87.5 লক্ষ কিট লাগবে। অন্যদিকে N95 1.06 কোটি ব্যবহার হয়েছে, লাগবে 1.32 কোটি। মহারাষ্ট্রের পরিকাঠামোর দিকে আমরা নজর রাখছি। হাসপাতাল 6,749 আইসোলেশন বেড রয়েছে এবং 4,63,000 কোভিড রোগীর জন্য আইসোলেশন বেড লাগবে 3,34,000। অক্সিজেন যুক্ত বেড 1,06,000। আইসিইউ বেড 32,855 এবং ভেন্টিলেটর 12,873। এই সমস্ত কিন্তু প্রস্তুত রেখেছে মহারাষ্ট্র।